আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালোই আছো। তো আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। তো এর আগে কিন্তু অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির আমরা একটা ক্লাস করেছি। এটা ২ নম্বর ক্লাস। তো আগে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা ছিল শিক্ষানবিকতা ১ এর তথ্য যাচাই অভিযান ছিল শিক্ষানবিকতা ১ এর নাম। সেইটার সেশন 1 আমরা করেছিলাম। মানে সেশন ১ টা আমরা করেছিলাম। আর আজকে আমরা করব শিক্ষানবিকতা ১ এর সেশন ২। ঠিক আছে? তো সেশন ২ এর নাম হলো কনটেন্টের ভিন্নতা। তো তোমরা কিন্তু সেশন ১ এ দেখছিলা যে কিভাবে আ আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কনটেন্ট গুলো কালেক্ট করতে পারি। কি ব্যবহার করে? Google ফর্ম, তাই না? আমরা কিন্তু এটা ১ম ক্লাসে দেখছিলাম। যে Google ফর্ম ব্যবহার করে কিভাবে আমরা মেইল পাঠিয়ে আমাদের পরিচিতজনদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করতে পারি। তাই না? তো ঠিক আছে। তো আজকে আমরা দেখব যে কনটেন্টটা কত ধরনের হতে পারে। তাই না? কারণ কনটেন্ট বোঝা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কনটেন্ট যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা তথ্য এনালাইসিস করতে পারব না। আমাদের তথ্য এনালাইসিস করতে গেলে বা তথ্য নিয়ে যাচাই করতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে এই তথ্যটা কি রিলেটেড। তাই না? কনটেন্টের যে ভিন্নতা, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। কনটেন্টের ভিন্নতাতে আমাদের আ আগে বুঝতে হবে যে কনটেন্ট কাকে বলে, তাই না? সর্বপ্রথম যদি আমরা কনটেন্ট কাকে বলে এটাই না বুঝি, তাহলে কনটেন্টের যে ভিন্নতা সেটা কিভাবে বুঝবো? সেটা তো পরের কথা। তো যাই হোক, কনটেন্ট কাকে বলে? তোমরা কিন্তু এটা অলরেডি তোমাদের ক্লাস 7 এর বইয়ে পড়েছিলে যে কনটেন্ট কাকে বলে, তাই না? হয়তো ভুলে গেছো। তো যাই হোক, কনটেন্টটা কি আসলে? কনটেন্টটা হলো যে কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্যসহ তুলে ধরার মাধ্যম। বুঝতে পারছো? কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্য সহ তুলে ধরার যে মাধ্যম, সেটাই কনটেন্ট। অথবা আমরা যদি আরেকটু ভিন্নভাবে বলি, তাহলে কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্যকে বোধগম্য করার যে নমুনা, বোধগম্য করার যে মাধ্যম বা প্রক্রিয়া বা প্রসেস অথবা নমুনা, সেটাকে আমরা বলবো কনটেন্ট। আচ্ছা, তো কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্যকে বোধগম্য করার যে নমুনা বা বোধগম্য করার যে মাধ্যম, সেগুলো কিরকম হতে পারে? সেটা হতে পারে ভিডিও মাধ্যম, হতে পারে অডিও মাধ্যম, অথবা হতে পারে পিকচার মাধ্যম, মানে ইমেজের মাধ্যমে আমরা তথ্য তুলে ধরতে পারি। হ্যাঁ? এরকম বিভিন্ন মাধ্যম আছে। অথবা পিডিএফ ফাইল অথবা ওয়ার্ড ফাইলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরতে পারি। তো যাই হোক, মূল কথা হলো যে কনটেন্টটা ভিডিও কনটেন্ট হতে পারে, অডিও কনটেন্ট হতে পারে, ইমেজ কনটেন্ট হতে পারে, টেক্সট কনটেন্ট হতে পারে। তো কমার্শিয়াল ক্ষেত্রে বা অনলাইনে যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু সবচাইতে বেশি কাজে লাগে কোনটা? ভিডিও কনটেন্ট অথবা পিকচার কনটেন্ট বা ইমেজ কনটেন্ট, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বেশি কাজে লাগে। তো যাই হোক, আমরা যে মেলগুলো সেশন 1 এ আমরা দেখছি যে আমরা তথ্য কালেকশন করার জন্য যে মেলগুলো আমাদের পরিচিতজনদের কাছে পাঠিয়েছি, তো সেই মেলগুলো কিন্তু আমাদের কাছে চলে আসবে। আর তার আগে আমাদের কিন্তু এই কনটেন্টের ভিন্নতা সম্পর্কে জানতে হবে। কারণ কনটেন্টের ভিন্নতা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা সেই তথ্যগুলো এনালাইসিস করতে পারবো না। সেই তথ্যগুলো সঠিক না বেঠিক সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। কেন? কারণ কনটেন্ট যদি আমরা না বুঝি, তাহলে এই কনটেন্ট থেকে কি ধরনের তথ্য পাবো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সুতরাং তথ্য এনালাইসিস করার আগে, তথ্য সঠিক না ভুল সেটা আমাদের যাচাই করার আগে আমাদের কিন্তু কনটেন্ট কি এবং কনটেন্ট কত রকমের হতে পারে সেটা বোঝাটা খুবই জরুরি। তাই না? তো ঠিক আছে। তোমরা তো দেখলে যে কনটেন্ট কাকে বলে এটা আমি তোমাদেরকে বললাম। আশা করি বুঝতে পারছো। তো এই কনটেন্টের কিন্তু ভিন্নতা মানে বিভিন্ন রকমের কনটেন্ট হতে পারে, তাই না? তো আমি যে তোমাদেরকে বললাম যে ভিডিও কনটেন্ট হতে পারে, অডিও কনটেন্ট হতে পারে, পিকচার কনটেন্ট হতে পারে, তারপরে হতে পারে তোমার টেক্সট কনটেন্ট, তারপরে হতে পারে পিডিএফ কনটেন্ট। তো যাই হোক, এই কনটেন্ট গুলোর মধ্যেও কিন্তু ভিন্নতা আছে, তাই না? কারণ তোমরা একটু খেয়াল করে দেখবা যে ভিডিও কনটেন্ট যেগুলো, সেগুলো কিন্তু সব ভিডিও থেকে আমরা একই ধরনের ইনফরমেশন পাই না। ভিডিও কনটেন্ট গুলো কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, তাই না? তার মানে বিভিন্ন ধরনের ভিডিও থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। আর এই বিভিন্ন ধরনের তথ্য যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও থেকে পাচ্ছি, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কনটেন্ট। ভিডিও কনটেন্টই, কিন্তু এই ভিডিও কনটেন্ট গুলো কিন্তু একেকটা মিনিং বহন করে বা একেকটা অর্থ বহন করে। হ্যাঁ? সেম ভাবে কিন্তু তোমার অডিও কনটেন্ট, তারপরে পিকচার কনটেন্ট ইত্যাদি যে কনটেন্ট গুলো আছে সেখানে সেগুলো থেকেও কিন্তু অডিও কনটেন্টও কিন্তু ডিফারেন্ট অডিওতে ডিফারেন্ট আমরা হচ্ছে তোমার তথ্য পেয়ে থাকি। তাই না? তো এই কারণে অডিও কনটেন্টও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওকে? তো সেটাই আমরা বেসিক্যালি এইখানে দেখব, কনটেন্টের ভিন্নতা।
এইখানে আমরা এটা দেখবো। তোমরা যদি তোমাদের বইয়ের 6 নম্বর পৃষ্ঠা বের করো, সেখানে দেখতে পাবে তথ্য প্রচার নামের একটা অপশন আছে। অর্থাৎ একটা ছকের মধ্যে তথ্য প্রচার লেখা আছে। এই তথ্য প্রচার কিন্তু আহ, আমরা বিভিন্ন ধরনের তথ্য প্রচারের কন্টেন্ট দেখতে পাই, তাই না? সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাই, সোশ্যাল মিডিয়ার বাইরেও কিন্তু দেখতে পাই, মানে সামাজিক মাধ্যম ছাড়াও আমরা এই কন্টেন্টের তথ্য প্রচারের কন্টেন্টগুলো দেখতে পাই। কোথায়? আমরা কিন্তু নিউজ পেপার দেখি। নিউজ পেপার কিন্তু হচ্ছে এক ধরনের তথ্য প্রচার কন্টেন্ট। তারপরে আমরা কিন্তু রেডিওতে বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি, টেলিভিশনে পেয়ে থাকি, হ্যাঁ, ইউটিউবে পেয়ে থাকি, অনেক সময় ফেসবুকে পেয়ে থাকি। তো এগুলো কিন্তু হচ্ছে তথ্য প্রচার করার মাধ্যম। এই মাধ্যমগুলোতে তথ্য প্রচার করা হয়ে থাকে। তবে সঠিক তথ্য, বেশিরভাগ সঠিক তথ্য প্রচার হয়ে থাকে টেলিভিশনে, হ্যাঁ, তারপরে পত্রিকায়, এগুলোতে কিন্তু নিরপেক্ষ তথ্যগুলো বেশি আমরা পেয়ে থাকি। আচ্ছা, তারপরে তোমরা পেয়ে যাবে বিনোদন। তো বিনোদনের জন্য কোনো কিছুকে উদ্দেশ্য করে যখন মানুষকে বিনোদন দেওয়ার জন্য যে কন্টেন্ট গুলো তৈরি করা হয়, সেগুলোই কিন্তু বেসিক্যালি বিনোদনমূলক কন্টেন্ট। সেগুলো কিরকম হতে পারে? হতে পারে তোমার খেলাধুলা, হ্যাঁ, তারপর হতে পারে নাটক, সিনেমা, বিভিন্ন ধরনের গান, মানে ভিডিও গান আমরা যেগুলো দেখি ইউটিউবে, এগুলো কিন্তু বিনোদনের জন্য তৈরি করা কন্টেন্ট। তারপর তোমরা যদি তোমাদের বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় চলে যাও, তোমরা দেখবা যে সচেতনতা তৈরি নামক একটা অপশন আছে। সচেতনতা তৈরি নামক একটা অপশন আছে। তো এইখানে দেখবা যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যে কি কি কন্টেন্ট তৈরি করা হয় সেটা কিন্তু এখানে দেখতে পাবা। তো আমরা কিন্তু এমনি জানি যে সচেতনতা তৈরি করার জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়। দেখা যায় যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে অভিহিত করা হচ্ছে বা সতর্ক করা হচ্ছে। তারপর দেখবো যে নাটক বা গান বা বক্তৃতার মাধ্যমেও কিন্তু সচেতন করা হয়ে থাকে। তো এই ধরনের কন্টেন্ট হচ্ছে সচেতনতামূলক কন্টেন্ট। তো আমাদেরকে আসলে বুঝতে হবে কন্টেন্ট দেখে যে এই কন্টেন্টটা আসলে আমাদের কি দিচ্ছে, বা এই কন্টেন্ট থেকে আমরা কি ধরনের তথ্য পাচ্ছি, তাই না? তারপরে দেখবা যে মতামত প্রদান নামের একটা অপশন আছে। তো মতামত প্রদান, এটা আসলে দেখা যায় যে ফেসবুকে বা ইউটিউবে দেখবা যে অনেক মানুষজন এখন ব্লগ করে থাকে। তো সেই ব্লগে কিন্তু দেখা যায় তাদের ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করে ভিডিওর মাধ্যমে। তো এই ব্লগের মাধ্যমে কিন্তু ব্যক্তিগত মতামত শেয়ার করা যায়। তোমরা হয়তো এখন নিউজ পেপার ওইভাবে পড়ো না। এখন নিউজ পেপার তো আসলে পড়া কমে গেছে। আগে তো ব্যাপক মানুষজন নিউজ পেপার পড়তো। আর নিউজ পেপারে একটা কলাম ছিল, যেখানে বিভিন্ন মানুষজন তাদের বিভিন্ন মতামতগুলো লিখতে পারতো। সেখানে কিন্তু একটা অপশন থাকে। তোমরা যদি নিউজ পেপার পড়ো দেখতে পাবা। তারপর আরেকটা অপশন দেখবা, ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা। তো ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা, এটা আসলে কিসের মাধ্যমে হয়ে থাকে? টেলিভিশনেও কিন্তু আমরা বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজ দেখি না? তো এই অ্যাডভার্টাইজ গুলো কি করে আসলে? এই অ্যাডভার্টাইজ গুলো বেসিক্যালি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের কিন্তু তারা বিজ্ঞাপন করে থাকে, প্রচারণা করে থাকে, তাই না? এখন শুধু টেলিভিশনে নয়, এখন কিন্তু আমরা ইউটিউবে, ফেসবুকে, সব ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিজ্ঞাপনগুলো দেখে থাকি। তো এই বিজ্ঞাপনগুলো আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা করার জন্য তৈরি করা কন্টেন্ট। ঠিক আছে? তারপরে তোমরা তোমাদের এই 7 নম্বর পৃষ্ঠাতেই দেখবা আহ ছক 1.2 দেওয়া আছে। আর এই ছকে তোমাদের দেওয়া আছে হচ্ছে 3টা অপশন পাবা ছকে: কন্টেন্ট, তারপরে কন্টেন্টের উদ্দেশ্য, তারপরে পেয়ে যাবা এরকম একটি কন্টেন্টের উদাহরণ লিখি। ঠিক আছে? তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্টের নাম লেখা আছে। তারপরে এই কন্টেন্ট গুলোর উদ্দেশ্য এখানে লেখা আছে। আর তোমাকে যেটা করতে হবে, এই ধরনের কন্টেন্টের উদাহরণ তোমাকে দিতে হবে। তো দেখো, এখানে কিন্তু তোমাদের সুবিধার্থে 3টা উদাহরণ করে দেওয়া আছে। প্রথমে যেটা আছে নাটক বা ফিকশনের, আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নাটক বা ফিকশন, এই কন্টেন্টের নাম। আর এই কন্টেন্টের উদ্দেশ্য কি? এই কন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে বিনোদন, তাই না? নাটক বা ফিকশন কন্টেন্টের উদ্দেশ্য কিন্তু বিনোদনের জন্যই হয়ে থাকে, তাই না? তো যাই হোক, এইটার উদাহরণ কি হতে পারে? এটা হচ্ছে তোমার জানা একটা উপন্যাসের নাম তুমি লিখতে পারো। তো এখানে দেওয়া আছে সংসপ্তক। আর এই সংসপ্তক কিন্তু শহীদুল্লাহ কায়সারের লেখা বিখ্যাত একটা উপন্যাস। যারা পড়োনি তারা কিন্তু পড়ে নিতে পারো। তারপরে যে কন্টেন্ট আছে সেটা হলো চলচ্চিত্র, মানে কন্টেন্টের নাম চলচ্চিত্র। আর এই চলচ্চিত্র কন্টেন্টের উদ্দেশ্য কি? তোমরা কিন্তু এমনি বুঝতে পারতেছো যে চলচ্চিত্র কন্টেন্টের উদ্দেশ্য হলো বিনোদন, তাই না? তো এখানে একটা চলচ্চিত্রের নাম লিখে দিলা, যে কোনো একটা তোমার ফেভারিট ভালো একটা কোনো সিনেমার নাম তোমরা এখানে লিখে দিতে পারো। তো একইভাবে কিন্তু এখানে পরপর দেখবো অপশন আসছে যে সংবাদ, প্রতিবেদন, পত্রিকার সম্পাদকীয়, টেলিভিশন টক শো। টেলিভিশন টক শোটা কি? টেলিভিশন তো বিভিন্ন টক শো হয়ে থাকে। তো যে টক শোটা থেকে, আচ্ছা, তো যে টক শো থেকে আমরা কিছু শিখতে পারি, জানতে পারি, হ্যাঁ, অথবা তোমার ফেভারিট কোনো কোনো টক শো হতে পারে, সেই টক শোর নাম কিন্তু তুমি এখানে দিতে পারো।
আর টকশোটা কেন, কি উদ্দেশ্যে এই কন্টেন্টটা তৈরি করা হয়? কারণ কোনো বিষয়ের বিশেষজ্ঞদের মতামত কিন্তু টকশোর মাধ্যমে আমরা জানতে পারি, তাই না? আচ্ছা, তারপরে দেখবা এখানে গান, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ, ঐতিহাসিক ঘটনা নিয়ে বই ইত্যাদি ইত্যাদি কন্টেন্টের নাম লেখা আছে এবং কন্টেন্টের উদ্দেশ্য দেওয়া আছে। আমার বিশ্বাস তোমরা এগুলো কন্টেন্টের উদাহরণ খুব ইজিলি লিখতে পারবা। যদি লিখতে না পারো আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে লিখে দিব। তোমাদের কিন্তু আমি একটা কথা বলে রাখি, সেটা হলো বিভিন্ন তথ্য নেওয়ার আগে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্টের উদ্দেশ্যটা বুঝতে হবে। কারণ কন্টেন্টের উদ্দেশ্য যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা যে তথ্য নেব সেটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, তাই না? এটা কিন্তু খুবই সিম্পল একটা কথা। কন্টেন্টের উদ্দেশ্য না বুঝে আমরা তথ্য নিলে আমাদের তো ভুল হবেই। আচ্ছা, এটা একটা উদাহরণ দেওয়া যাক। আচ্ছা, মনে করো যে বাংলাদেশ ব্যাংকের, তোমাদের বইয়ে লেখা আছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত। মানে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, রিজার্ভ মানে হচ্ছে সেখানে কত ডলার মজুদ আছে, বুঝতে পারছো? বাংলাদেশ ব্যাংকে ডলার মজুদ থাকে। তো যাই হোক, তো রিজার্ভ কত সেটা জানার জন্য আমাদের কি করতে হবে? সেটা জানার জন্য কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকতে হবে, সেখানে দেখতে হবে, অথবা কোনো বিশ্বাসযোগ্য কোনো সংবাদ থেকে, কোনো মিডিয়া থেকে, কোনো টেলিভিশন চ্যানেল থেকে আমরা কিন্তু এই সংবাদটা নিতে পারবো, তাই না? কিন্তু আমরা যদি কোনো নাটক দেখে সেই নাটকে কি বললো না বললো সেখান থেকে যদি বলি যে হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এত, অথবা কোনো সিনেমা দেখে যদি বলি যে হ্যাঁ ওই সিনেমাতে তো বললো যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এত ডলার, হ্যাঁ, অথবা কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে, মনে করো ফেসবুকে কোনো স্ট্যাটাস দিল যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এত, তো সেটা দেখে তো আমাদের বিশ্বাস করলে চলবে না, তাই না? সেটা তো অথেন্টিক সোর্স না। অথেন্টিক সোর্স মানে বিশ্বাসযোগ্য উৎস হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, অথবা কোনো টেলিভিশন চ্যানেল যারা অথেন্টিক নিউজ অথবা বিশ্বাসযোগ্য সংবাদ প্রচার করে থাকে, সেখান থেকে কিন্তু আমাদের সংবাদটা নিতে হবে। ঠিক আছে? এবার যদি তোমরা তোমাদের বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় চলে যাও, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ধরনের তথ্যের বিভিন্ন ধরনের উৎস, আর এই উৎসের মধ্যে কোনটা ভুল উৎস আর কোনটা সঠিক উৎস সেটা তোমাদের নির্ণয় করতে হবে। এই ছকে কিন্তু তোমাদের সেই কাজটাই করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাবে ছক 1.3-এ এখানে 3টা অপশন পাবা। প্রয়োজনীয় তথ্য লেখা আছে, সম্ভাব্য ভুল উৎস মানে ভুল উৎসগুলোর নাম লেখা আছে এক পাশে, আর আরেক পাশে লেখা আছে সম্ভাব্য সঠিক উৎস, মানে কোন উৎসগুলো সঠিক হতে পারে। আর এর পাশে লেখা আছে ভুল উৎস, মানে কোন উৎসগুলো থেকে তথ্য নিলে সেই উৎসগুলো ভুল বলে গণ্য হবে। ঠিক আছে? তো এইটা আমি আশা করি তোমরা ইজিলি করতে পারবা। উদাহরণস্বরূপ তোমাদের জন্য এখানে একটা করে দেওয়া আছে, সেটা হলো বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত। এই যে দেখো যেটা বললাম আমি, তো রিজার্ভ মুদ্রা কত সেটা জানার জন্য আমাদের সঠিক উৎস কি কি হতে পারে? সঠিক উৎস হতে পারে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, তারপর হতে পারে বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম, তাই না? আর ভুল উৎস কি কি হতে পারে? নাটক, সিনেমা, খেলাধুলা, গান ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু ভুল উৎস হতে পারে। আচ্ছা, অথবা কোনো ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসও কিন্তু একটা ভুল উৎস হিসাবে গণ্য হবে। তারপরে তোমরা দেখতে পাবা যে পুঁই শাকে কি কি পুষ্টিগুণ রয়েছে। তো পুঁই শাকে কি কি পুষ্টিগুণ রয়েছে সেটা জানার জন্য আমাদেরকে কিন্তু বিভিন্ন বিশ্বাসযোগ্য কৃষি সাইট গুলোতে, ওয়েবসাইট যেগুলো কৃষি ওয়েবসাইট, সেগুলোতে আমাদেরকে প্রবেশ করতে হবে, সেখান থেকে আমাদের তথ্য নিতে হবে, অথবা আমাদেরকে আহ, আচ্ছা, তো দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা বিভিন্ন টক শো থেকেও জানতে পারবো। কিন্তু অনেক বিশেষজ্ঞরা কিন্তু এইসব পুষ্টি গুণাগুণ নিয়ে কথা বলে থাকেন, সেখান থেকেও কিন্তু আমরা সঠিক ইনফরমেশনটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, আর ভুল ইনফরমেশন কি কি হতে পারে? ওই যে বললাম যে কোনো নাটকে কিন্তু এগুলো নিয়ে কথাবার্তা হয়। তারপরে কোনো সিনেমা হতে পারে, কোনো ব্যক্তি হয়তো পোশাক পছন্দ করে না, উনি লিখে দিচ্ছেন যে পোশাক খাইলে অ্যালার্জি হয়, এই সেই। অ্যালার্জি হয় ঠিক আছে, যাদের আছে তাদের হবে, যাদের নাই তাদের হবে না। ভালো গুণাগুণও তো আছে, তাই না? তো যাই হোক, তো সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোন কন্টেন্ট বা কোন উৎসটা সঠিক আর কোন উৎসটা এই তথ্যের জন্য ভুল। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা দেখবা যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কিনা। তো সেটা আমাদের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে দেখো লেখা আছে যে কোন কনফিগারেশনে কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে পারবো। আচ্ছা, তো কোন কনফিগারেশনে কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে পারবো সেটা কিন্তু জানতে হলে আমার অবশ্যই একটা বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা নিতে হবে, অথবা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের ভিডিও দেখতে হবে। সেখান থেকে কিন্তু তথ্যটা পাবো। কোনো নাটক, সিনেমা, খেলাধুলা ভিডিও ইত্যাদি দেখে কিন্তু আমরা সেটা পাবো না। ঠিক আছে? তো আমার বিশ্বাস তোমরা কিন্তু এই শখটাও নিজেরা খুব ভালোভাবে পূরণ করতে পারবা। যদি পূরণ করতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি তোমাদেরকে হেল্প করবো। যাই হোক, এখন যদি তোমরা সোশ্যাল মিডিয়ায় অথবা সোশ্যাল মিডিয়ার বাইরে যে কোনো ধরনের কন্টেন্ট দেখো এবং সেটা পড়ো অথবা অডিও শোনো, ভিডিও দেখো, তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা যে এটা আসলে কি উদ্দেশ্যে তৈরি করা কন্টেন্ট, আর এখান থেকে আমরা কি ধরনের তথ্য পাবো। ঠিক আছে? তো যাই হোক, সেশন 2 এর কন্টেন্টের ভিন্নতা এই ক্লাসের আজকে এখানে শেষ করে দিলাম।
তোমাদের সাথে দেখা হবে পরবর্তী সেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।